এবছর বাংলার একনিষ্ঠ কারিগর পরিচালক সত্যজিৎ রায়কে স্মরণ করে তার শতবর্ষ অনুসারে তাকে একটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। চতুর্দিকে রয়েছে তার শ্রদ্ধাঞ্জলি, তবে একটি বিশেষ সংগ্রহশালা করা হয়েছে। শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে জড়িয়ে থাকা অগণিত মানুষ ও কর্তা ব্যক্তি। তবে যেখানে উপস্থিত রয়েছে তার নানান ধরনের ছবি এবং তার নানান কীর্তি কাহিনী, তার সেই কীর্তি কাহিনী দেখতে দেখতে সত্যি বিভোর হয়ে যেতে হয়। তবে তার মধ্যে রয়েছে পথের পাঁচালীতে ব্যবহার করা তার সেই মিচেল ক্যামেরা। প্রায় 3 বছর লেগেছিল তার ওই সিনেমাটি তৈরি করতে। মূলত পয়সার অভাবেই শোনা যায় তার এতদিন সময় লেগেছিল। শেষমেশ সরকারের সাহায্য পেয়েছিলেন বটে, কিন্তু তার চলচ্চিত্রের সঙ্গে কোনো কম্প্রোমাইজ তিনি করেননি। এমনই একজন স্বাধীনচেতা পরিচালক ছিলেন তিনি। এমনই একজন পরিচালক আমরা পেয়েছিলাম, যিনি আমাদের মধ্যে এখনো আছেন। তার একগুচ্ছ ছবি এবছর ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। তবে হ্যাঁ, তার এই যে সংগ্রহশালা, তাও দেখার মতো। প্রত্যেকটি জায়গায় যেমন রয়েছে তার ছোঁয়া, তার সেই গুরুগম্ভীর গলার আওয়াজ, অথবা কখনো তার চলচ্চিত্রের সঙ্গীত, সব মিলিয়ে বলা যেতে পারে তার এই সংগ্রহশালায় আনাচি কানাচি শুধু নয়, তিনি তো রয়ে গেছেন আমাদের হৃদয়ের মাঝে। তিনি আছেন, তিনি থাকবেনও। তাই বলতেই হয়, মহারাজা তোমারে সেলাম। এই ফিল্ম ফেস্টিভ্যাল সত্যিই ময়। সব সিনেমা আছে। আমাদের ছবি শুরুই হয়েছিল ফেস্টিভ্যাল অরণ্যের দিন রাত দিয়ে। সেকেন্ড দিন আমরা পথের পাঁচালী দিয়ে শুরু করেছি। প্রতিদিন সিনেমা আছে, তার সঙ্গে ডকুমেন্টারি আছে, তাকে নিয়ে আলোচনা আছে। SRML যেটা সুজিত সরকার করেছেন এবার, সত্যজিৎ রায় লেকচার সেটা রয়েছে। তার সঙ্গে মানে সিনেমাটার একটা ছোট্ট পার্ট হচ্ছে, যেখানে কুটি বাঘাকে নিয়ে একটা নিয়ে হচ্ছে একটা সত্যজিতের শিল্পীরা একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে সত্যজিতের সঙ্গে যারা কাজ করেছে সেসব শিল্পীরা যারা রয়েছে, আপনার সেই অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক বা টেকনিশিয়ান, তাদেরকে নিয়ে একটা সত্যজিৎ শিল্পীরা বলে একটা অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র সদনে 1 তারিখে। সবকিছু মানে সত্যি নয়। চলচ্চিত্র জগতের একনিষ্ঠ পূজারী বলতে আমরা যাকে বুঝি, চলচ্চিত্র জগতে বলুন, সাহিত্য বলুন, প্রচ্ছদ বলুন, কিংবা তার সঙ্গীত জগৎ, সবটা মিলিয়ে বলা যেতে পারে সাংস্কৃতিক জগৎটা, তার যে অসীম ভাণ্ডারটা ছিল তিনি আমাদেরকে ঢেলে দিয়ে গেছেন, এবং তার সেই সৃষ্টি সেটা আমাদের মনে আছে, থাকবে। তবে সত্যি কথা বলতে একটা কথা খুব আমার নিজস্ব মনে হয়, যে মানুষ যাওয়ার আগে শেষ সময় কেন মানুষকে সেই মানে হয়তো একটা শান্তি, উনি হয়তো শান্তিটা পেয়ে গেছেন, কিন্তু তবু শেষ সময় কিন্তু বিছানায় যখন শুয়েছিলেন সেই 1992 সালের 30শে মার্চ, ওই দিনটা আমরা সকলেই জানি একটা স্বর্ণ যুগ বলা যেতে পারে ওই দিনটার জন্য। হলিউড থেকে অড্রে হেপবার্ন এসে তাকে বিছানায় তিনি শোয়া, সেই অবস্থায় তাকে সেই সোনালী ট্রফিটা তুলে দিয়েছিলেন, এবং সেটা সত্যি খুব তারও ভালো লেগেছিল। বলা যেতে পারে তিনি যাওয়ার প্রায় এক মাসও নয়, তার কিছুদিন আগের ঘটনা। সেই সময় তিনি এই পুরস্কারটি পান, এবং সেটা সত্যি বাঙালির কাছেও খুব গর্বের, আমাদের প্রত্যেকের কাছে খুব গর্বের। এবং ভারতরত্নও পেয়েছেন ঠিক যাওয়ার আগেই। আমার মনে হচ্ছে যে তাকে স্মরণ করতে গেলে, তাকে ছুতে গেলে, আমরা তো কোনোদিন ছুতে পারবো না, সেই জায়গাটা তো আর আমাদের হবে না, কিন্তু যারা তাকে পেয়েছিলেন সেই সমস্ত মানুষদেরকে যদি একটু ছুঁতে, যদি তার সম্বন্ধে একটু কথা শোনা যায়, তাদের কাছে তিনি তো ছিলেন মানিক, কারুর মানিক কাকা, কারুর মানিক জেঠু, এক একজনের, প্রত্যেকটা ছোট শিল্পীকেও তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। আজ এমনই একজনের সঙ্গে আমি কথা বলতে বসেছি, যাকে আপনারা সবাই চেনেন। তিনি আমাদের সকলের প্রিয় মমদি। দিদি, ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে, এবং সব থেকে বড় কথা একটাই, যে আজ আমরা সত্যজিৎ রায়ের একটা মানে
শ্রদ্ধাঞ্জলি দিতে বসেছি এবং সেখানে তোমাকে পেয়েছি। এটা আমার কাছে একটা ভীষণ বড় পাওনা, ভীষণ বড় পাওনা। সত্যজিৎ রায়ের যতটা সিনেমা আমি দেখেছি বা আমি যতটা দেখতে পেরেছি, তার মধ্যে একটা সিনেমার কথা আমার না ভীষণ ভীষণ মনে লাগে, এবং সেইটা থেকে আমি প্রশ্নটা তোমাকে প্রথম করছি। আগন্তুক সিনেমায় একটা জায়গা ছিল যেখানে একটা সাঁওতালদের ডান্স হচ্ছে, তুমি এবং দীপঙ্কর দা দুজনে দাঁড়িয়ে আছো, আর উৎপল নমস্য ব্যক্তি উনি, যাই হোক তুমিও তাই আমার কাছে, কিন্তু তিনি বসে আছেন সেই সাঁওতালি ডান্সটাও দেখছেন সেই ছোট্ট শিশুটির সঙ্গে। আর তোমাকে যেটা দেখছি, তোমার কাছে আমার যেটা জানার, তুমি প্রথমে দেখলাম যখন ডান্সটার ফার্স্ট স্টার্টিংটা হলো, তখন তুমি মাথায় এরকম এরকম করছো, ওটা তোমার ফার্স্ট সাইন ছিল। সেকেন্ড সাইন ছিল তুমি হাতে তালি দিচ্ছ, এবং থার্ড সাইন ছিল তুমি পায়ে ইয়ে করছো, এবং তখন দীপঙ্কর দা পাশ থেকে বলছে এনজয়, আরে তুমি যাও। এবং তখন তুমি সেই বাঙালিদের যে স্বভাবসিদ্ধ ওই যে ব্যাপারটা, যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করা যাবো, তুমি জিজ্ঞেস করলে যাবো, এবং তারপরে তুমি গেলে, এই যে পুরো সিকোয়েন্সটা, এটা কি যেহেতু তুমি নৃত্য ঘরানার একজন মানুষ, তো সেই হিসেবেই আমার জিজ্ঞাসা যে তোমাকে কি এটা ভেবে উনি করেছিলেন, নাকি ওনার স্ক্রিপ্টটাই এরকম ছিল, নাকি উনি এরকম ভাবেই কাজ করতেন? আমি জানি না, সেটা আমি জানি না। আগন্তুক ছবিটা যখন হয় তখন যখন হয় না, যখন উনি ভেবেছেন, তখন আমি বিদেশে ছিলাম, আর উনি ওখানে ফোন করেছিলেন আমাকে, করে উনি ছবিটার কথা বলেন। আর তখন তো ট্রাঙ্ক কল করতে হতো, তো উনি বলেছিলেন যে আমি আরেকটা ছবি করছি, তো সেটাতে টিটোকে নিয়েছি, দীপঙ্কর দে, উৎপল আছে, আর আমি তোকে ভেবেছি, আর তোকে আর একে নিয়েই গল্পটা, তোকে ঘিরেই গল্পটা, আর তোর মামার রোল উৎপল দত্ত, তো তুই কবে, অমুক দিন আমি শুটিং স্টার্ট করছি, তো তুই কবে আসছিস। আমার তো তখন তো একদম মাথায় হাত। প্যারিসে তখন লাস্ট শো ছিল, তো আর ওখানকার অর্গানাইজাররা, ওরা আমি ওদেরকে আবার কল করেছিলাম যে যদি ওরা পেছোতে পারে বা ওরা যদি ক্যান্সেল করতে পারে শোটা। ওরা বললো যে না, এটা হবেই না, কারণ সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, আর হচ্ছে ওরা এটাকে ক্যান্সেল করতে পারবে না। তো আমার পক্ষে একটা সাংঘাতিক একটা অবস্থা হয়েছে। আমি যখন বললাম যে মানিক কাকা আমি পারছি না, কারণ ওরা ডেটটা ওরা করতে পারছে না, দিতে পারছে না, ওরা ছাড়তে পারছে না আমাকে, তখন মানিক কাকা বললেন যে তুই যদি না করিস তাহলে আমি এই ছবিটা করব না। তো এটা আমার কাছে আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো যদি অ্যাওয়ার্ড না পাই আমি, আমার দুঃখ নেই, কারণ এই কথাটা শোনার পর তো সেইখানে মানিক কাকা ওনার ছবিটা পিছিয়ে দিলেন। উনি কতটা বলবো যে এখন কেউ হলে বলতেন যে ঠিক আছে, ও পাচ্ছে না তো অমুক কাউকে নিয়ে নাও, কিন্তু সেখানে মানিক কাকা একদম ভেবেই রেখেছিলেন আমাকে, এবং তার জন্য উনি ছবিটাকে পিছিয়ে দিয়ে এবং বললেন যে তুই যেদিন আসছিস তার পরের দিন থেকে তুই শুটিং শুরু করতে পারবি। আর আমিও বলে দিলাম হ্যাঁ, জেট ল্যাগ আর এইসবের কথা না ভেবে আমি বললাম হ্যাঁ পারবো। যেদিন আমি কলকাতায় নেমেছি সেই দিন আমি বিকেলে স্ক্রিপ্ট শুনেছি, পরের দিন থেকে শুটিং আরম্ভ করেছি। একদিন আমার একটা শট হচ্ছে, আমি একটা ঘরের মধ্যে, আর সেখানে দরজা বন্ধ, মানিক কাকা অন্য দিকে, লাইট সমস্ত ঠিক করা হচ্ছে, আমি ঘরের অন্য দিকে, দরজাটা বন্ধ, মানিক কাকা আমাকে দেখতেও পাচ্ছেন না। তার মধ্যে ওরা সবাই লাইট করছে, লাইট সব ঠিক করছে, তার মধ্যে
মানিক কাকা ঠিক মনে রেখে, আমি মানিক কাকার গলা শুনতে পাচ্ছি, মমকে কি কেউ একটা বসার চেয়ার দিয়েছো? এই যে এই বলাটা, মানে কজন কজন এরকম ভাবে ভাবেন? ওরকম পরিচালক আমরা কত সময় হয় যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি বা এই হচ্ছে, কেউ একটা কেয়ার করেন না যে আমরা বসার জায়গা পেয়েছি কি 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 আমরা দাঁড়িয়ে আছি, কেউ চিন্তা করেন না। মানিক কাকা করতেন, মৃণালদা করতেন, এই জন্যে এনারা আলাদা। জানতে ইচ্ছা করছে দিদি যে আমি প্রায় প্রত্যেকটা সিনেমায় দেখেছি, মানে ওনার মুভি তো আমাদের দেখা, সেই দেখা থেকেই আমার বলা যে উনি না খুব শিশু শিল্পীদের নিয়ে কাজ করতেন, আমি দেখেছি। তো এই শিশু শিল্পীদেরকে নিয়ে কাজ করতে তো সাধারণত মানে মানুষ একটু কমই চায়, কারণ তাদেরকে বোঝানো, তাদেরকে শেখানো, তাদেরকে দিয়ে মানে স্ক্রিপ্ট মুখস্থ করা এবং তাদেরকে দিয়ে অ্যাক্টিং করানো, সেটা কিন্তু একটা খুব ঝকমারি ব্যাপার। তো জন্য শিশু শিল্পী অনেকেই বাদ দিয়ে দেয়। তো উনি সেটা কিভাবে করতেন? প্রত্যেকটা আগন্তুকেও ছিল, শাখা প্রশাখায় ছিল, তারপরে হীরক রাজার দেশেতে, মানে এত আমার মনে হয় মানিক কাকার চেহারা দেখে, মানিক কাকার হাইট, মানিক কাকার পুরো ইটা দেখে, ওরম গুরু গম্ভীর গলা শুনে ভীষণ একটা মনে হতো যে ভীষণ রাশভারী, ভীষণ এরকম। কিন্তু মানিক কাকা একেবারেই তার উল্টো ছিলেন, মানে একদম, মানে উনি জানতেন যে কোথায় দাঁড়িয়ে, মানে কোথায় একটা গণ্ডি কাটতে হবে সেইটা উনি জানতেন, যে ঠিক কত দূরে কাকে আসতে দেব সেইটা উনি খুব ভালোভাবে জানতেন। কিন্তু বাচ্চাদের বেলায় এবং বয়স্কদের বেলায় আপনি দেখুন ওনার ছবিতে বয়স্কদের উনি কিভাবে কাজে লাগিয়েছেন। হচ্ছে আগন্তুকেই হয়তো যে ছেলেটি, বাচ্চাটি আমার ছেলে সেজেছে, সে ওই একটা ওখানে একটা তার পেয়েছিল, তার পেয়ে ওইটাকে একটা পেরেকের মধ্যে জড়িয়ে 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 সেটা থেকে খুলে আবার একটা পেরেকে জড়িয়ে এরকম করে করে তারটা দিয়ে একটা সুন্দর ধূপদানি তৈরি করেছিল। তো আমি সেইটা নিয়ে, আমি মঙ্কু কাকিমা, বুনি, ওরা সবাই বসেছিলেন, আমি ওইটা দিয়ে দেখাচ্ছিলাম। তো দেখিয়ে মঙ্কু কাকিমা ওটা মানিক কাকাকে দেখিয়েছে। মানিক কাকা দেখে মানে অন্য কোনো ডিরেক্টর হলে বলতেন বাহ খুব সুন্দর হয়েছে, বাহ ভালো, এরকম করে দিয়ে দিতেন। মানিক কাকা ঠিক যেন ওই বাচ্চাটার মতো হয়ে গেলেন, এত উচ্ছ্বাস, এত মানে এত খুশি, মানে উনি সবাইকে দেখো দেখো একটু দেখো কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর একটা জিনিস বানিয়েছে, মানে ওনার উচ্ছ্বাসটা দেখে মানে আমি সেইটাই বলি যে এই যে একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা, সেইটাকে ভালো, এই যে ভালো বলতে জানাটা, ঠিক একদম একটা এটাও কিন্তু একটা বিশাল গুণ, একটা জিনিসকে প্রশংসা করতে জানা। মানে কি এদের কাছে যখন বসা যায় না, অনেক কিছু, চুপ করে বসে থাকলেও না অনেক কিছু শেখা যায়। হ্যাঁ ঠিক তোমার কাছেও তাই, আমি মানে অনেক কিছু শিখতে পাই তোমার কাছে বসে থাকলে চুপচাপ, তোমার সঙ্গে অন্য কেউ কথা বলছেন, আমি শুনছিলাম, শুনতে শুনতে আমি অনেক কিছু শিখছিলাম। তো সেটাই আমি বলছি যে এই যে বাচ্চাদেরকে যখন উনি শেখাতেন, ধরো একটা ছোট স্ক্রিপ্ট, একটা ছোট্ট কথা, উনি না 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 উনি না একদম খুব ছেড়ে দিতেন, ছেড়ে দিয়ে কথাটাকে স্বাভাবিকভাবে বলতে দিতেন। এটা সবার ক্ষেত্রে উনি করতেন। যদি দেখতেন কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে বা বলতে পারছে না, তখন উনি দেখিয়ে দিতেন, না হলে কখনো বলতেন না। যেরকম ওই একটা তো খুব ভাইরাল হয়ে গেছে, যেটা সোহমের একটা বিট্টু, আমি দুটো গিরগিটি দেখেছি, দুটোর ওপরে স্ট্রেসটা দেওয়া, আমি দুটো গিরগিটি দেখেছি। তো ওইটা উনি চাইছিলেন, তো ওইটা আর এত সুন্দরভাবে ট্যাকেল করতেন, এত সুন্দরভাবে মানে বাচ্চাদের মানে হ্যান্ডেল করার, মানে যাতে বাচ্চারা ভয় না পায়, বাচ্চারা কি সুন্দরভাবে করা,
যে মানে আমার তো মনে আছে বিট্টুকে একটা এরকম যে তুমি পা দিয়ে ওইটা আওয়াজ করো, ওখানে একটা আওয়াজ করো, মানে বলে দাও, ও মজা পেয়ে গেল আওয়াজ করতে। এই যে ছোট ছোট জিনিসগুলো ধরিয়ে দেওয়া, এই করা। এই যে প্রত্যেকটা চরিত্র আমি রেখেছি, মানে অপু দুর্গা, ফেলুদা তোপসে জটায়ু, তারপরে হীরক রাজার দেশের যে হীরক রাজা, তারপরে গোপিকাইন বাঘা বাহিনীর গোপী বাঘা, এরকম। তারপরে তোমার ওই মানে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, উনি যে ক্যারেক্টারগুলো তৈরি করেছিলেন, সেই প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা মানুষ যেন সামঞ্জস্যপূর্ণ। মানে আমি তোমাকে একটা মজার জিনিস বলবো, আমি যেটা লক্ষ্য করেছি ওনার প্রত্যেকটা ছবিতে মহিলা চরিত্র যেটা, সেখানে দু ধরনের মহিলা চরিত্র থাকতো। তুমি একবার ভেবে দেখো, প্রত্যেকটা ছবিতে দু ধরনের মহিলা, একটু বুদ্ধিমতী, একটু কি বল ব্যক্তিত্বপূর্ণ হবে, আরেকজন একটু সাদামাটা। সব ছবিতে, পথের পাঁচালীতে, সীমাবদ্ধতে, ইতে জন অরণ্যতে, তারপরে ইতে কি বলে শাখা প্রশাখাতে, তারপরে মানে প্রত্যেকটা চরিত্র, দুজন মানে মহিলাদের দুরকম চরিত্র প্রত্যেকটাতে। কেউ খারাপ নয় কিন্তু, মানে কেউ খারাপ না, কিন্তু দুরকম চরিত্র। একজন খুব খোলামেলা, এরকম যেরকম শর্মিলাদির চরিত্র এবং শর্মিলাদির দিদির চরিত্র সীমাবদ্ধতে, বা আমার চরিত্রটা শাখা প্রশাখাতে, এবং লিলিদির চরিত্রটা, মানে প্রত্যেকটা ছবিতেই এরকম দুজন নায়কে, সব ছবিতে। এটা কিন্তু একটা অদ্ভুত ওনার একটা, এটা আমি ভীষণ, মানে এটা আমার চোখে পড়েছে যে এটা আমার ইচ্ছে করে জিজ্ঞেস করতে বাবুদাকেও যে এটা কি উনি মানে এটা কেন প্রত্যেকটা ছবিতেই কিন্তু এটা আছে। হ্যাঁ, মানে আমার জানি না কেন এটা মনে হচ্ছে। আমার ওনার মায়ের কথা শুনে তো, মানে আমি যতটুকু ওনার সম্বন্ধে পড়েছি সবকিছুই ওনার মায়ের কাছ থেকে। মায়ের কথা শুনে উনি শান্তিনিকেতন যাবেন না পড়াশোনা করতে, ওনার ইচ্ছে নেই, কিন্তু মায়ের কথা শুনে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা রেখে উনি পড়তে গেলেন। এই যে ব্যাপারটা, অথচ ওদিকে আবার তার পত্নীকেও কিন্তু তিনি, মানে ওয়াইফকেও কিন্তু তিনি ঠিক ততটাই শ্রদ্ধা করেন বা সম্মান করেন বা ভালোবাসেন। এই যে ব্যাপারটা, আমার মনে হয় এই দুটো ক্যারেক্টারই ওনার মাথায় হয়তো প্লে করতো। আমি জানি না, আমি কিছু জানি না, তুমি বলতে পারবে তো। এবং আমি এইটাই বলবো যে আমরা সবাই মানিক কাকার কথা বলছি, মঙ্কু কাকিমার যে কি অবদান, মানে মানিক কাকার প্রত্যেকটা জিনিসে মঙ্কু কাকিমারও যে কত বড় অবদান। শাখা প্রশাখার ঘরে গিয়ে ওই এটা একটা খুব খারাপ একটা পাতা ছিল, কম্বল, সেটা কিন্তু প্রথমে মঙ্কু কাকিমার চোখেই পড়ে, বেশ কি বাজে একটা কম্বল দিয়েছে, কি বিচ্ছিরি দেখতে একটা কম্বল দিয়েছে। তখন মানিক কাকা বলেন হ্যাঁ ওটাকে সরাও ওখান থেকে। তো আমি মানিক কাকাকে আস্তে করে গিয়ে বললাম, মানিক কাকা আমার বাড়িতে একটা ওই আছে রাজস্থানি লেপ মতো আছে, আমি ওটা আনিয়ে দেবো, ওটা মনে হয় এই ঘরে ভাল লাগবে। তো মানিক কাকা বললেন তুই আনিয়ে দিতে পারবি? আমি বললাম যে হ্যাঁ। তো আমার গাড়ি দাঁড়িয়েছিল, তো আমি আমার ড্রাইভারকে দিয়ে পাঠাবো। তো আমি এমনি এই করে বললাম, আমি বললাম একটা পেন আর কাগজ হবে, মানে ইয়েতে চলে এলো যে এই পেনটা দিয়ে কত স্ক্রিপ্ট, কত ছবি স্কেচ, কত মানুষকে চিঠি, কত কি বেরিয়েছে, আর সেইটা আমার হাতে। আমার মনে হলো ঠিক অস্কার
অ্যাওয়ার্ডটা পেয়ে হাতে ধরতে নিশ্চয়ই এরকমই লাগে, যেটা পেনটা আমার হাতে ধরে আমার যেরকম লাগছে। তো আমি লিখতে তো পারলামই না ওই পেনটা দিয়ে। আমি মানিকাকে বন্ধ করে আমি বললাম, মানিকাকে আপনি নিন, আমি লিখতে পারবো না। কেন, লেখ। আমি বললাম, না মানিকাকে আমি লিখতে পারবো না। তো তখন অন্যরা কে বুঝে বললো যে আচ্ছা ঠিক আছে, এই এই যে পেনটা তো একটা, কেউ একটা বল পয়েন্ট পেন দিল, তো আমি সেটা দিয়ে লিখলাম। তো আমি বললাম এইটা দিয়েও আরেকজন মানুষকে বোঝা যায় যে কেউ কারোর পেন, ফাউন্টেন পেন চট করে কারোর হাতে দেয় না, কারণ এক একজনের হাতের প্রেশার এক এক রকম। সুতরাং অস্কার পাওয়ার একদম একদম, আমি বললাম তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে, অস্কার পাওয়াও হয়ে গেছে, অস্কারটা হাতে ধরাও হয়ে গেছে। সত্যি এই মানে প্রসঙ্গে ধরো আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে তুমি তো তাকে কাকা বলে সম্বোধন করে তাকে সম্মান দিয়ে তাকে তুমি ভালোবাসতে, তুমি মানিক কাকার কাছ থেকে যতটা পেয়েছো, তুমি কি মনে করো যে তোমার তাতে সন্তুষ্টি তোমার হয়েছে, না তোমার আরো কিছু পাওয়ার ইচ্ছে ছিল? একটুখানি অল্প একটু অন্তত যদি পাওয়া যেত। আমার যেটা মনে হয়, আমার যতটুকু পাওয়ার ঈশ্বর ততটুকুই দিয়েছেন। চাহিদার তো কোনো শেষ নেই না। এটা তো সব সময় মনে হয় যে আরো করতে পারতাম, আরো সিনেমা করতে পারতাম, মানিক কাকার আরো ছবি, মৃণালদার আরো ছবি করতে পারতাম। এগুলো তো সব সময় চাহিদার কোনো শেষ নেই মানুষের। কিন্তু আমি জানি ঠিক যতটুকু করাবার ঈশ্বর আমাকে দিয়ে ততটুকুই করিয়ে দিয়েছেন। এই আমার সাই বাবা, সত্য সাই বাবা আমাকে দিয়ে ততটুকু করিয়ে দিয়েছেন, এবং তার জন্য আমি কৃতজ্ঞ যে লাস্ট 3টে ছবি, পরপর 3টে ছবি, সেখানে আমাকে উনি সুযোগ দিয়েছেন। এর থেকে বড় আর আমি কি চাইব? তিনি চলে গেছেন বলে আমরা প্রয়াণ দিবস সেই শ্রদ্ধাঞ্জলি করছি, তার জন্মদিনের শুভেচ্ছা হিসেবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। কিন্তু ধরো যদি এরকমটা হতো যে, মানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তিনি আজকে রয়েছেন আমাদের মাঝে, হ্যাঁ 100 বছর অনেক মানুষই বাঁচে, এটা তো কথা নয়, তো আমি জাস্ট এটাই বলছি যে ধরো তিনি রয়েছেন আজকে, তোমার কেমন লাগতো? তিনি আছেন তো, অবশ্যই তিনি আছেন, তিনি নেই আমি কখনো মনে করি না। আমার কখনো মনে হয় না যে তিনি নেই, তার কাজ আছে, তিনি আছেন, তিনি ভীষণভাবে আমার ভেতরে, ভীষণভাবে তিনি আছেন একটা মুহূর্ত। এবং মঙ্কু কাকিমা, মানিক কাকা, তারা ভীষণভাবে আমার মধ্যে আছেন। মৃণালদা এবং বৌদি ভীষণভাবে আমার মধ্যে আছে। এটা মনে হয় যে যদি হয়তো এখন ওনাকে পেতাম, তাহলে হয়তো ওনার নতুন কিছু আমরা দেখতে পেতাম, সেটা হয়তো হয়। তবে শেষ সময় একটা আমার কিন্তু মনে হয় এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যা কিছু হচ্ছে, হয়তো আমাকে অনেকে ভুল বুঝবেন বা খারাপ বলবেন, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছু দেখছেন না, ভালো হয়েছে। অনেক কিছু ওনাদের দেখতে হচ্ছে না, সেটা ভালো হয়েছে। আবার কিছু কিছু জিনিস হয়তো দেখতে পেলে ওনাদের ভালো লাগতো, সেটা মানে কিছুদিন আগেই বাবুদার সঙ্গে আমার এইটা নিয়ে কথা হচ্ছিল যে এখন যেরকম ডিজিটাল যেভাবে ছবি হচ্ছে, সেইগুলো দেখতে পেলে হয়তো ওনারা অনেক নতুন রকমভাবে সেইগুলোকে কাজে লাগাতেন, সেই দিকটা ভালো হতো। কিন্তু সব কিছু যেভাবে সব কিছু কোথাও যেন একটা নিম্নগামী হয়ে যাচ্ছে, নিচের দিকে নামছে, আমার মনে হয় তার থেকে ওনারা ঠিক সময়ে ওনারা যেন চলে গেছেন। এই সময়টা দেখতে হয়নি তাদের, আমার সেটা মনে হয়। তবে আমি কখনোই মনে করি না যে তারা নেই,
তাদের কাজের মধ্যে দিয়ে, তাদের মধ্যে দিয়ে তারা যে অবদান রেখে গেছেন, তার মধ্যে দিয়ে তারা সব সময় বেঁচে আছেন। তারা ভীষণভাবে বেঁচে আছেন আমাদের মধ্যে। তিনি ভীষণভাবে আমাদের মধ্যে আছেন। তিনি প্রত্যেক 2 তারিখে আরও বেশিভাবে আমাদের কাছে আসছেন, আরও বেশি করে আমাদের মধ্যে আসবেন। আর তার ছবি দিয়ে, তার লেখা দিয়ে, তার সব কিছু দিয়ে তিনি আমাদেরকে ঘিরে রাখবেন। ধন্যবাদ। চলে এসেছি এমন একটি জায়গায় যেটা ভাবতে সত্যি অবাক লাগছে। তাই জন্য মন খুলে গাইতে ইচ্ছে করছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি দেখে কত শোভা চারিপাশে। আজকে আমাদের বড়ই খুশির দিন, সত্যি তো আজকে খুশির দিন। এবং যার কথা বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সেই জন্মবার্ষিকীতে শ্রী সত্যজিৎ রায়ের একটু স্মৃতিচারণা করবো বলে আমি চলে এসেছি। তারপরে আমার গায়ে লোম করতে একটু খারাপ হচ্ছে এবং খুব শিহরিত হচ্ছে আমি এটা ভেবে যে আমি সেখানে বসে আছি এবং সেই মানুষটিকে আমি ছুতে না পারলে তার বাড়িতে বসে আছি এবং কথা বলবো সেই মানুষটির সঙ্গে যিনি তার শুধু আসুন কথা বলি। তাহলে আসুন এবার কথা বলে নি সেই মানুষটির সঙ্গে যার জন্য আমরা ওয়েট করেছিলাম এতক্ষণ, সন্দীপ রায়। একটু আপনার বাবা সম্বন্ধে কিছু বলেন তাহলে খুব ভালো হয়, আমি সেটা জানতে চাইছি। খুব বলা মুশকিল, খুব কঠিন প্রশ্ন এবং এখানে বহু জায়গায় বহুবার আমি বলেছি। কিন্তু যেটা সবথেকে আশ্চর্যের ব্যাপার যে বাবা প্রচুর কাজ করেছেন, ছবি করেছেন, লিখেছেন, এঁকেছেন এবং তার মাঝখানেও মানে পরিবারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল, ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল পরিবারটা এবং আমাকে যথেষ্ট সময় দিয়েছেন। এবং আরেকটা খুব মানে মজার ব্যাপার সেটা হচ্ছে যে যখন আমি খুবই ছোট মানে স্কুলে পড়ছি ইত্যাদি, উনি চাইতেন যে আউটডোর শুটিংয়ে আমরা থাকি কিন্তু পড়াশোনার ক্ষতি না করে। তো এইটা একটা অদ্ভুত ব্যাপার উনি করতেন, কারণ অধিকাংশ আউটডোরে যখন যেতেন এবং সেটা এমন সময় ফেলতেন যখন আমার হয় গরমের ছুটি বা পুজোর ছুটি বা বড়দিনের ছুটি। এইটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো যে মানে উনি ভীষণভাবে চাইতেন যে আমরা মা আমি ওর সঙ্গে থাকি এবং শুটিংটা এনজয় করি কাজে সেই তো ছিলই। আর তাছাড়া ছবি যখন করছেন না সেই সময় যদি আমার ছুটি পড়তো তখন হয় আমরা পুরী যেতাম, মানে গরমের ছুটিতে দার্জিলিং আর শীতকালের ছুটিতে পুরী, এরকম আমাদের একটা বাঁধা ধরা ব্যাপার ছিল। পুরী এবং দার্জিলিং ওর খুবই প্রিয় দুটো শহর, তো কাজেই মানে বহুবার গেছি। আর এমনি অন্যান্য জায়গাও তো ঘোরা হয়েছে অবশ্যই। আমার তো পরিষ্কার মনে পড়ছে যে তখন আমি খুবই ছোট যখন আমরা একটা আগ্রা, ফতেহপুর সিকরি ইত্যাদি দিল্লি ওর একটা ব্যাপার ছিল আর কি। আর এক সময় দিতেন, এটা আমি এখন মানে উনি চলে যাওয়ার পর তো বুঝতে পারছি যে শুধু তো ছবি আর আঁকা বা লেখা নয়, আরও কত কী করেছেন, কতজনকে চিঠি লিখেছেন, কী করেছেন, মানে এখন সেটা মানে ওর লেগাসিটা খুব একটা বড় ব্যাপার এবং সেটা এখন বুঝতে পারছি। তার মধ্যেও যে আমাদের সময় দিয়েছেন এবং সব সময় উনি চাইতেন যাতে আমরা একসঙ্গে বসে মানে খাওয়ার সময়টা উনি সকলকে চাইতেন, মানে আমরা আলাদা করে কোনো দিন খাইনি। মানে উনি যখন ছিলেন সেইটা একটা তো বিশেষ করে অপু ট্রিলজি নিয়ে বহু লেখালেখি হয়েছে, অন্যান্য ছবি নিয়ে হয়েছে তো বটেই, কিন্তু অপু ট্রিলজিটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। মানে আপনি ল্যান্ডমার্ক মানে যদি পৃথিবীর সিনেমা ধরেন তাহলে সেখানে খুব একটা মাইলস্টোন বলা যেতে পারে। এটা মনে আছে যেটা খুব রেখাপাত করেছিল, সেটা হচ্ছে যে যেটা বাড়ির যে সদর দরজাটা সেটা খুললে দূরে একটা রেল লাইন ছিল এবং সেখান দিয়ে একটা ট্রেন যেত এবং তখনকার ট্রেন এর মানে ভীষণ একটা রোম্যান্টিক একটা ব্যাপার কি ধোঁয়া ছেড়ে যাচ্ছে, কাজে সেটা আমার ভীষণভাবে মনে আছে।